সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি সমীক্ষা করেছিল। আর সেই সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে বাংলাদেশে হাসিনার ফিরে আসা শুধু সময়ের অপেক্ষা। হাসিনাকে মসনদে দেখতে চান খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তার পিছনে একটা কারণ রয়েছে। আসলে তো নির্বাচনও করবে না, দেখে গেল হুট করে দেশ থেকে একটা উসিলা দিয়ে বের হয়ে যাবে। এই ফন্দিয়াটার জন্যই মাহফুজ এই কাজটা করেছে বলে এই ঘটনা ঘটায় না ছেলেটা, এতিমখানার ছেলেপেলেরা যদি রাজত্ব পেয়ে যা হয়, এটাই মাহফুজ আলম গোঠালেন। তখন মাহফুজ আলমের এই মন্তব্য যে নভেম্বরের পরে আর উপদেষ্টা পরিষদের কোনো সভা হবে না, নভেম্বরেই শেষ সভা হবে, এটা আরেকটা নতুন উত্তেজনাকর পরিস্থিতির জন্ম দেবে। তাহলে কি হবে নভেম্বরের পরে? তবে কি নভেম্বরেই থেমে যাবে অন্তর্বর্তী সরকারের যাত্রা? এই প্রশ্নের উত্তর মেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, কেউ আওয়ামী লীগের বিপক্ষে মন্তব্য করতেছে এবং আওয়ামী লীগ বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করতেছে। দেশে আবারও তৈরি হচ্ছে অস্থিরতা, যার কিছু অংশ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি। তাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন সেটা সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। যারা তোমরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একটু বিস্তারিত এখানে দেখবো। বাংলাদেশে হাসিনার ফিরে আসা শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, জোর দিয়েই বলছে এই কথা। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি সমীক্ষা করেছিল। আর সেই সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে হাসিনা শুধু বাংলাদেশে ক্ষমতায় ফিরছেন তাই নয়, আগের তুলনায় আরো বেশি সংখ্যক আসন নিয়ে তিনি ক্ষমতায় ফিরবেন। তবে ক্ষমতায় ফিরলেও হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব আর সামলাবেন কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এটা শোনা যাচ্ছে হাসিনাকে মসনদে দেখতে চান খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তার পিছনে একটা কারণ রয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা বাংলাদেশের পট পরিবর্তনের জন্য আমেরিকা দায়ী। বেশ কিছু আশা নিয়ে তারা ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু ইউনূসকে সিংহাসনে বসিয়ে হিতে বিপরীত ফল পায় আমেরিকা। ফলে আমেরিকা চাইছে ইউনূসের অপসারণ এবং হাসিনার প্রত্যাবর্তন। আরো বেশ কিছু কারণ আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো। সেটা জানলে আপনার কনফিউশন অনেকটাই কেটে যাবে। প্রথম কারণ, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইতিমধ্যে ইউনূসকে খোলা চিঠি দিয়েছে, প্রত্যেকেই জানেন। চিঠির বিষয়বস্তু বাংলাদেশে ভোট অবাধ ও নিরপেক্ষ করতে হবে, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, ভোটে সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কিছুদিন আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইউনূস বলেছিলেন নির্বাচন কমিশন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে। আর সেটা যদি হয় তাহলে বাংলাদেশের রাজনীতির মূল স্রোতে ফিরে আসার লকগেট খুলে যাবে আওয়ামী লীগের কাছে, যেটা বর্তমানে বন্ধ করে রেখেছে অন্তর্বর্তী সরকার। কিছুটা চাপে পড়ে বন্ধ করেছে বলতে পারেন। দ্বিতীয় কারণ, জামাতের প্রভাব বৃদ্ধি এবং মৌলবাদী শক্তির উত্থান। ইউনূসের সময় এই গত 15 মাসে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান অস্বাভাবিক হারে বেড়েছে। সাম্প্রতিক অতীতে এমন কিছু ঘটনা ঘটেছে যা সভ্য সমাজ মেনে নিতে পারছে না। বাংলাদেশের সুশীল সমাজ মনে করে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশে মৌলবাদী শক্তির বাড়বাড়ন্ত কমে যাবে। তৃতীয় কারণ, ইউনূসের বাংলাদেশে নারীর সম্মান একেবারে ভুলুণ্ঠিত। বাংলাদেশের শিক্ষিত সমাজের বক্তব্য 2001 সালে অর্থাৎ হাসিনাহীন বাংলাদেশে নারী নির্যাতন বেড়েছিল অস্বাভাবিক হারে। বর্তমান বাংলাদেশে নারীদের অবস্থান অতীতের ঘটনার পুনরাবৃত্তি। এটাই আওয়ামী লীগের কাছে বড় হাতিয়ার। বাংলাদেশের মহিলারা বুঝবে যখন তাদের অধিকার বিঘ্নিত হচ্ছে তখন তারা আওয়ামী লীগকেই চাইবে। এটা ভুললে চলবে না, বাংলাদেশের ভোটারদের একটা বড় অংশ কিন্তু মহিলা ভোটার। চতুর্থ কারণ, সেকুলার কমিউনিটির ওপর হামলা। বাংলাদেশে এই গোষ্ঠী ভীষণভাবে সক্রিয় আমরা জানি, আর তাদের স্লোগান অনেকটা এইরকম, ধর্ম যার যার, উৎসব সবার। সেকুলার কমিটি সংবিধান প্রাপ্ত ধর্মকে মান্যতা দেয়, কিন্তু ইউনূসের সময় সেটা লঙ্ঘিত হচ্ছে। উদিচি ছায়ানট তাদের উপর হামলা হয়েছে। এই নৈরাজ্য দেখা গিয়েছিল 2001 সালে। 5 নম্বর কারণ, ইউনূসের জমানায় বাংলাদেশের সড়ক পথে চাঁদার বাড়বাড়ন্ত অনেকটাই বেড়ে গিয়েছে। আগে বাংলাদেশের সড়ক পথে যাতায়াতের জন্য সেখানকার মানুষকে দিতে হতো, বা যে সমস্ত গাড়ি চলতো তাদেরকে দিতে হতো 5000 টাকা, এখন সেটা 10,000 টাকা দিতে হয়। ফলে বাংলাদেশের খেটে খাওয়া মজদুর সমাজ চাইছেন হাসিনা দ্রুত ফিরে আসুন বাংলাদেশে। আর সর্বশেষ কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান। মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে অবস্থানের অর্থ বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যাবর্তন, আমেরিকা গণতন্ত্রের পক্ষে, মৌলবাদী শক্তির বিপক্ষে। বর্তমানে বাংলাদেশে যেভাবে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে তাতে হাসিনার ফেরার পথ প্রশস্ত হচ্ছে, অন্তত আমেরিকার হাত ধরে নিয়ে। বাংলাদেশের গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন তাদের প্রত্যেকেরই একটা ভয় রয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা। তালিকায় মোহাম্মদ ইউনূসের সঙ্গে রয়েছেন বিএনপি, জামাত, এনসিপির মতো রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
এরা চাইছে কোনোভাবেই যাতে বাংলাদেশে ফিরতে না পারে হাসিনা। কিন্তু হাসিনা তো পোড় খাওয়া রাজনীতিবিদ, তিনি তো জানেন কিভাবে ছাই চাপা আগুনকে পুনরায় জাগিয়ে তুলতে হয়। আর সে কারণেই তো সরকার পতনের পরেও তিনি হাত গুটিয়ে বসে নেই। ভারতে রাজনৈতিক আশ্রয় থেকেও আওয়ামী লীগ সমর্থকদের ক্রমাগত উৎসাহিত করছেন হাসিনা। হাসিনার ওয়ার রুমে সর্বক্ষণ চলছে নির্বাচন সহ বাংলাদেশের বর্তমান নানান পরিস্থিতি নিয়ে আলোচনা পর্যালোচনা। সোশ্যাল মিডিয়াতে দায় মুক্তি নামে একটি অনুষ্ঠান করেন মুজিব কন্যা, আর সেটাকে হাসিনার কৌশলী চাল বলছেন বিশেষজ্ঞরা। সেখানে তুলে ধরেন বাংলাদেশের নানান ঘটনার কথা। তিনি তার সমর্থকদের একেবারে তৃণমূল স্তরে নেমে কাজের কথা বলছেন মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচার করুন, তুলে ধরুন হাসিনার সময় বাংলাদেশে কোথায় কিভাবে উন্নতি হয়েছে, গরিবদের জন্য হাসিনার সরকার কি কাজ করেছে বাংলাদেশে, আর ইউনূসের আমলে সেই সমস্ত প্রকল্পে ঠিক কি অবস্থা সেটাও জানতে হবে তো সাধারণ মানুষকে। আর তাতেই সাধারণ মানুষ বুঝবে কে ঠিক আর কে ভুল। দেশে বিদেশে একটা ছায়া প্রশাসন তৈরি করে লড়াই করছেন হাসিনা নির্দেশেই বাংলাদেশে আওয়ামী লীগ লড়াই করছে, এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে ইউনূস সরকারের পর্দা ফাঁস করছেন হাসিনা, আর তাতেই আসছে তো সাফল্য। যেমন ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ ইউনূসকে কূটনৈতিক রক্ষা কবচ দিতে অস্বীকার করেছে, আবার বহু দেশের রাষ্ট্রপ্রধানেরা ইউনূসের সঙ্গে দেখা পর্যন্ত করতে চাইছেন না। ইতিমধ্যে মানবাধিকার সংগঠনের কাছে ধমক খেয়েছেন ইউনূস। আর ইউনূসকে ধাক্কা দিয়েছে আরো বড় কে জানেন? আরো বড় ধাক্কা দিয়েছে মুসলিম দেশ সৌদি আরব। 27 থেকে 29 অক্টোবর সৌদি আরবের রিয়াদে 9 এডিশন অফ দ্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ নামে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল ইউনূসের, কিন্তু আচমকা সেই সফর বাতিল হয়েছে তার। বিচারের আওতায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইতিমধ্যে তার বিচারও শেষ হয়েছে 23 অক্টোবর। এবার শুধু রায় ঘোষণার অপেক্ষা। তবে আপনার কি মনে হচ্ছে বাংলাদেশে যা ঘটনা ঘটছে এখন তার সব সিদ্ধান্ত কি একা নিচ্ছেন ইউনূস, নাকি ইউনূসকে সামনে রেখে দাবার গুটি সাজাচ্ছেন অন্য কেউ? এমনও তো হতে পারে হাসিনা তার সময় যাদের বিচার করেছিলেন তারাই হয়তো চাইছেন একইভাবে আজ হাসিনার বিচার করতে। দাবা খেলায় শেষ চালে কে কিস্তিমাত করবেন এখন সেটাই তো দেখার। ক্ষমতা চলে যাওয়ার পরে কিছু উপদেষ্টা যে পাগল হয়ে যাবে তার একটা নমুনা আজকে আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরছি। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে মাহফুজ আলমের মন্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মাহফুজ আলমের বক্তব্য নিয়ে তারা বিভ্রান্ত সৃষ্টি করছে মাহফুজ আলম মনে করছেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটে মিট দ্য রিপোর্ট অনুষ্ঠানে মন্তব্য করেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে। এ সরকারের নীতি সংস্কার প্রণয়নের কাজ দ্রুত শেষ করতে হবে। নভেম্বর মাসেই উপদেষ্টা পরিষদের সকল মিটিং, সকল বৈঠক শেষ হয়ে যাবে। মার্চে হবে নির্বাচন, ফেব্রুয়ারিতে হবে নির্বাচন, ক্ষমতা নতুন সরকারকে দিতে শপথ নিতে হবে মার্চ। এর পরে নভেম্বরের পরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস বিনা বৈঠকে কিভাবে রাষ্ট্র চালাবে ডক্টর মোহাম্মদ ইউনূস? এর প্রতিবাদ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আজকে করা হলো। কিন্তু অন্তর্বর্তী সরকার কাজ 27 অক্টোবরে এক বিবৃতিতে জানিয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এই তথ্য সঠিক না। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যেটা বলছে এটা সঠিক না। এই জন্য আমি বলছি মাহফুজ আধা পাগল অবস্থায় ঢুকছিল আর এখন পুরা পাগল হয়ে গেছে। পুরা পাগল না হলে তাকে বোতল মারে, তাকে লন্ডনে আসলে তার গাড়ি ভাঙে, ওই আমেরিকাতে গেছে কাউন্সিল বিল্ডিং ভাঙছে, সে যেখানে যায় সেখানেই কিন্তু ঘটনা ঘটা। এই ঘটনা ঘটাই না ছেলেটা, এতিমখানার ছেলেপেলেরা যদি রাজত্ব পেয়ে যা হয়, এইটাই মাহফুজ আলম গোঠালেন। তার খাবারের টাকা ছিল না, পড়াশোনার টাকা ছিল না, ছাত্র শিবির তাকে ফ্রি বিশ্ববিদ্যালয়ের কোচিং করেছে, ল্যাপটপ দিয়েছে ফ্রি, তাকে সকল সুবিধা দিয়েছে। আর আসার পরে সে বাম সাজার জন্য চেষ্টা করে অনেক বিভ্রান্ত বাংলাদেশের রাজনীতিতে সে করার চেষ্টা করছে। রিয়েলি আসলে তার মাথায় সমস্যা। এটা অনেকেই মনে করেন যে রাতের বেলা একটা পোস্ট দেয়, সকাল হইতে হইতে ওই পোস্ট আবার উড্র করে ফেলে। অন্তর্বর্তীকালীন সরকারের বৈঠকেই তো সিদ্ধান্ত হবে যে আমাদের সর্বশেষ বৈঠকটা কখন হবে। তারপরে সেটা পেশ সচিব শফিকুল আলম জানাবে যে এটা সরকারের শেষ বৈঠক। এখন সরকার ইমার্জেন্সি হলে শেখ হাসিনার হুরুম দুরুম আছে, কত কিছু রাষ্ট্র পরিচালনা করতে গেলে আছে। আপনি নির্বাচন শেষ করার পরে না আপনি শেষ বৈঠক করতে পারেন যে এটা আমাদের শেষ বৈঠক, আমরা নির্বাচন শেষ করছি, আর কোনো বাজেট আমরা পাশ করব না, আর কোনো কার্যক্রম আইন প্রণয়ন আমরা কিছুই করব না। কিন্তু তার আগেই মাহফুজ আলম এই 4 মাস 5 মাস আগেই সে ডিক্লেয়ার দিয়ে দিছে যে এই সরকারের মাঝে আর কোনো বৈঠক বসবে না, নভেম্বরের পরে আর কোনো বৈঠক বসবে না। প্রেস উইং এ পাঠানো বিবৃতিতে বলা হয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে যে মন্তব্য করেছেন তা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বস্তুত সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক না, বরং সংস্কার কার্যক্রম পূর্ণদমে চলমান থাকবে।
সরকার বলছে সংস্কার কার্যক্রম সবকিছু পূর্ণদমে চলমান। বিবৃতিতে আলো বলা হয়, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়মিত অনুষ্ঠিত হবে। এই হলো রিয়েল সরকারের খবর। আর মাহফুজ আলমের খবর হলো নভেম্বরের পরে আর উপদেষ্টা পরিষদের কোনো বৈঠক হবে না। সম্প্রচার উপদেষ্টা হয়ে, তিনি তথ্য উপদেষ্টা হয়ে সাংবাদিকদেরকে কিছু নীতিমালা দিবেন। আর ওই নীতিমালাটাই উনি তাড়াহুড়া করছেন, নিশ্চয়ই এটার ভিতরেও একটা পকেট বাড়ির কোনো বিষয় আছে। হয়তো কোনো খামটাম দেওয়া হবে, খামটাম তাড়াতাড়ি দিয়ে দেন, নভেম্বরের ভিতরে দিয়ে দেন। কারণ মাহফুজের হয়তো একটা টার্গেট আছে, নভেম্বরের পরে দল থেকে বের হয়ে নির্বাচন করবে বলবে। আসলে তো নির্বাচনও করবে না, দেখা গেল হুট করে দেশ থেকে একটা উসিলা দিয়ে বের হয়ে যাবে। এই ফন্দিয়াটার জন্যই মাহফুজ এই কাজটা করেছে বলে, এবং সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিভ্রান্তিতে ফেলেছে, মানে একটা অসম্মানজনক জায়গায় সরকারকে নিয়ে গিয়েছে বলে আমি মনে করছি। ভারত আমেরিকা দুদেশের আলোচনায় একটি বাস্তবসম্মত প্রস্তাব। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাংলাদেশকে ক্রমবর্ধমান মৌলবাদ ও সহিংসতা থেকে বাঁচাতে একটি অস্বাভাবিক এবং শক্ত পদক্ষেপের প্রয়োজন। এই প্রয়োজন মেটাবার ক্ষমতা এবং যোগ্যতা একমাত্র আছে বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে। এই প্রস্তাবে কয়েকটি পর্যায় আছে। পর্যায় 1, জরুরি স্থিতিশীলতা, এটা 3 থেকে 6 মাসের জন্য। এর মধ্যে শেখ হাসিনা তারা ফিরে যাবেন। শেখ হাসিনা একটি সময়ের জন্য, সীমিত সময়ের জন্য তিনি ফিরে যাবেন, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন। তবে তার মূল দায়িত্ব হবে একটি জাতীয় স্থিতিশীল সরকারের প্রধান হিসেবে তিনি যাবেন। তার প্রধান দায়িত্ব হবে চরমপন্থী সহিংসতা বন্ধ করা, আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, মৌলবাদী সংগঠনগুলোকে নিয়ন্ত্রিত করা, দেশের অর্থনীতিকে আবার নিজের জায়গায় ভালোভাবে তুলে নিয়ে আসা আগের মতো। প্রয়োজনে এই মৌলবাদী সংগঠনগুলোকে নিষিদ্ধ করতেও তিনি পারবেন। এটা প্রথম পর্ব। দ্বিতীয় পর্যায়ে সংস্কার ও প্রস্তুতির জন্য 3 থেকে 6 মাস, তাহলে মোট হলো এ পর্যন্ত 6 থেকে 12 মাস। একটি সত্যিকারের স্বাধীন নির্বাচন কমিশন গঠন করবেন, সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে নিয়ে যাবেন। অবিলম্বে সমস্ত রাজনৈতিক বন্দী ও সাংবাদিকদের মুক্তি দেবেন। ড্রাকোনিয়ান যত কালা কানুন, তার আমলের কালা কানুনকে এই আমলের সরকার ব্যবহার করছে, সেই কালা কানুনগুলোকে বাতিল করে দেওয়া। 3 নম্বর এই পর্যায়ের তৃতীয় পর্যায়, গণতান্ত্রিক হস্তান্তর। 6 মাসের মধ্যে একটি মুক্ত, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা তিনি করবেন। সব দল তাতে সমানভাবে অংশ নেবে। কেন এই যে 3 পর্বের ব্যাপারটা, কেন এটা কাজ করতে পারে? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দিয়েছেন। এটি ভারতকে এই সংকটের সমাধানে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি ভারতের পক্ষ থেকে এই প্রস্তাব আমেরিকাকে দিয়েছেন এবং আমেরিকা প্রথমভাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে করার জন্য। এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।